অনেকটা পিছিয়ে পড়েছে হয়তো আজকের আমাদের ইন্ডাস্ট্রি। 2025-এ আমরা কি পেয়েছি? এবং সিনেম্যাটিককে তৈরি করেছিলাম নবাগত শিল্পীকে প্রতিষ্ঠিতের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। গুরু একজনই হয়। তো বং সিনেম্যাটিক সেই জায়গার সেই প্ল্যাটফর্মটাও দিতে বাধ্য বা দিতে চাইছে। সিনেমা দেখতে যাওয়ার আগে কিন্তু আমরা ওটিটি চিন্তা ভাবনা বেশি করি। তখনকার সময় আমরা যাকে ব্যোমকেশ হিসাবে ভেবে এসেছিলাম তিনি আজ নেই, যাকে আমরা ফেলুদা হিসাবে ভেবে এসেছিলাম তিনিও আজ নেই। তোমার প্রজন্ম আদৌ জানি কি বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ে আকাশে? আমি ফেলুদাকে খুঁজে বেড়াচ্ছি। একটা বাচ্চা ছেলেকে তুমি যদি ফেলুদার গল্প বলো না, সে বলবে হ্যাঁ আমি জানি তো। যদি সেটা যদি না হয় তাহলে একটু কম্প্রোমাইজ করো এই শব্দটা। যখন তুমি ওপরে উঠে যাবে না তখন হয়তো লোকে মানুষের নিচের দিকে তাকায় না। আজকে ইন্ডাস্ট্রি বুকে লড়াই করে যাবে, সেই লড়াইয়ের প্ল্যাটফর্মটা কিন্তু পেতে মানুষের খুব কষ্ট হয়। আমার বং সিনেমেটিককে তৈরি করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে নবাগত শিল্পী যারা আজকের এই ইন্ডাস্ট্রি সমাজের কাছে লড়াই করছে, তারা নিজেদের পরিচিতি খুঁজে পাচ্ছে, চেষ্টা করছে। সেই মানুষগুলোকে তাদের প্ল্যাটফর্মের যদি কোনো যোগ্যতায় পৌঁছে দিতে পারি, তারা যদি কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে আমি এটাই মনে করবো যে আমার কাছে বেসিক টার্গেট আপনাদের জন্য সর্বদা এই কাজটি করে আসে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং সিরিজ। একটি অন্যরকম আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে আসলাম। আজ আমরা রয়েছি একটি গাড়ির ভিতরে। গাড়ির ভিতরে কি করছি প্রশ্ন আসতেই পারে সবার। কোন জায়গা, কোন লোকেশন, সেটা তো তোমরা পরে জানতে পারবে। কিন্তু আজকে আমাদের বং সিরিজের চ্যানেলে এমন একজনকে পেয়ে গেছি, তার নাম, সে কে, সবটাই তোমরা জানতে পারবে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে। একটি অন্য ধরনের নিউজ হতে চলেছে, দেখতে থাকুন আমাদের এই বং সিরিজে। এবং সাথে কে আছে দেখতে তো অবশ্যই হবে, চলুন দেখে নিই। সমস্ত প্রতীক্ষার অবসান, সিনেমাটিক বং সিরিজ আর বং সিনেমাটিক আজকে মিলেমিশে একাকার হয়েছে। আর সাথে পেয়ে গেছি আমাদের দাদাকে। দাদা, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে আমাদের একদম। তো প্রথমেই নতুন বছরের, অবশ্য হয়ে গেছে নতুন বছর, 1 মাস কেটে গেছে। ফেব্রুয়ারির যে তারিখে করছি, প্রায় 1 মাস তো ক্রস হয়ে গেছে। প্রথমে বলছি, কেমন আছো? আছি, ভালো আছি। সবকিছু মিলিয়ে মিশিয়ে যেমন মানুষকে চলতে হয় সেইভাবেই লড়াই করে যাচ্ছি, এবং লড়াইটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টাটা করতে হয় সেই চেষ্টাটাও করে যাচ্ছি। তো এই যে সামনের দিন যত এগোচ্ছে, সেক্ষেত্রে একটা যতটা মানুষ যাচ্ছে, যে যে প্রফেশনে কাজ করছে, অনেকটা হার্ডেলস থাকছে তার। তো সেক্ষেত্রে বিশেষ করে যে প্রফেশনে কাজ করছো তুমি, যে দিকটাই ফ্যাশন জগতে, সেটার দিকটা আমরা পরে আসছি। আগে যদি আমরা তোমার সম্বন্ধে জানি, কারণ তোমাকে ক্যামেরায় আমরা অত দেখি না, ক্যামেরার ফ্রন্টে, ব্যাক সাইডেই তোমাকে দেখা যায়। বড় বড় কলকাতার যে প্রোগ্রামগুলো হয় তার নেপথ্যে তুমি থাকো। তো সেক্ষেত্রে প্রথমে জানবো, ক্যামেরা আসতে কি ভয় পাও, নাকি না ক্যামেরা আসতে চাও, না ক্যামেরার পিছনে থাকতেই তুমি কমফোর্টেবল? তোমাকে মানে সত্যি প্রশ্নটা খুব ভালো লাগলো এই কারণেই যে ক্যামেরা নেপথ্যে কেন, আমি না ক্যামেরায় নেপথ্যে কেন। একজন পরিচালক হিসাবে এবং কর্ণধার হিসাবে দুদিক দিয়েই আশা করি যারা পরিচালনা করে তাদের ক্ষেত্রে আজকালকার খুব একটা ট্রেন্ড আছে যে শর্ট ফিল্ম হোক আর ব্রড হোক বা বড় ফিল্ম হোক, সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যাপারগুলো হয় কি যে তারা অভিনয় করার জন্য সামনে এগিয়ে আসে, কিন্তু একজন পরিচালক সে তার নিজের যে ভাবনা বা ভাবধারা, সেই ভাবনা বা ভাবধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয়, তার জন্য হয়তো তার নেপথ্যে থাকাটাই হয়তো শোভনীয়, কিন্তু সামনে এসে সেটা করা বা এর জন্য নয়। আর অর্গানাইজার হিসাবে তো সবসময় আপনারা যারা দেখেছেন আমাকে তারা সবাই জানেন যে আমি ক্যামেরাকে একটু অ্যাভয়েডই করি। তার কারণ হচ্ছে যে আমার মনে হয় যে নিজের কাজকে দিয়ে নিজের পরিচয়কে তুলে ধরাটাই বেটার। সিরিজের অমিত আজকে ফোন করেছিল আমাকে, বললো দাদা তোমার একটা ইন্টারভিউ নেবো। আমি বললাম দেখো, আমি ইন্টারভিউ দিতে সবার আগে খুব বেশি ভয় পাই, কারণ আমি ক্যামেরাকেই বেশি বলতে পারে। অমিত ঠিকই বলছে, আমি ক্যামেরার সামনে আসতে খুব বেশি ভয় পাই, ক্যামেরা পেছনে হলে আমি খুব কমফোর্টেবল। তো আজকে অমিত বলেছিল, আমি বললাম ঠিক আছে চলো, আজকে আমার একটু সময়ের এদিক ওদিক আছে,
তো আজকে তোমার সঙ্গে একটু ঘোরাও যাবে, তাহলে একসঙ্গে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা প্রশ্ন করবে। বর্তমান দিনে ফিল্মের দিকে হোক, ওটিটি হোক, বিভিন্ন রকম সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি, নানা রকম ক্রিয়েটিভ কাজ আসছে, সেটা মেইন স্ট্রিম হোক আর যারা যারা ইন্ডিভিজুয়ালি কাজ করে যাচ্ছে। তো আমি যদি বলি যে আজকের দিনে একজন, তুমি বেশ বহুদিন ধরে ফিল্মের সঙ্গে যুক্ত, তো আজকের দিনে ফিল্ম নির্মাতাদের নিয়ে এবং ফিল্মগুলি নিয়ে তোমার কি মতামত, কেমন হচ্ছে কোয়ালিটি ওয়াইজ? অবশ্যই প্রতিটা ফিল্ম যে ভালো নয় বা প্রতিটা ফিল্ম আবার খারাপও নয় সেটা নয়, যেমন কিন্তু একটা কথাই বলবো যে প্রতিটি ফিল্মের ক্ষেত্রে আগে যে ধারাবাহিকতা বা যা গল্পের যে জায়গাটা থাকতো সেই জায়গাগুলোর অনেকটা আহ, পিছিয়ে পড়েছে হয়তো আজকের আমাদের ইন্ডাস্ট্রি। কারণ আমরা বাংলা সিনেমা কিন্তু আজকে ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখতে পাই না, আমরা ওটিটির দিকে ঝুঁকেছি। নিশ্চয়ই মানুষ নতুনত্ব অভিনত্ব নিশ্চয়ই চায়, তো ওটিটি তার জন্য একদম ঠিক। আজকে মানুষের সিনেমা হলে যাবার যে প্রবণতাটা সেটাও কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে এসেছে। খুব বেশি একটা ভালো সিনেমা হলো তাহলেই তারা দেখতে গেল, অ্যানিমেটেড হলো তাহলেই দেখতে গেল, কিন্তু এই করে করে আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, আমরা আজকে 2025-কে নিয়েই চলি। 2025-এ আমরা কি পেয়েছি? আমরা কটা সিনেমাকে খুব ভালোভাবে পেয়েছি, যেটা আমরা পারিবারিক বা কমার্শিয়াল থেকে বেরিয়ে এসে নিজেদের পরিবার সমাজ এদেরকে নিয়ে বা বাচ্চাদের নিয়ে কটা সিনেমা আমরা নিজেরা দেখতে পেয়েছি। তো আজকে বাংলা সিনেমার জায়গাটা সত্যি বলবো না শেষ হয়ে গেছে, কিন্তু আজকে আমার এটাই মনে হয় যে বাংলা সিনেমা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। তো একটা তো মোটামুটি পেলাম, আহ, যেটাকে হিসাবে তোমাকে সবাই চিনি বং সিনেমাটিকের কর্ণধার হিসাবে। এবার সবাই জানবে যে বং সিনেমাটিক ব্যাপারটা কি। মূলত আমরা দেখেছি ফ্যাশন জগৎ নিয়ে তোমাদের কাজকর্ম, তাহলে একদিকে তুমি পরিচালক, আরেকদিকে ফ্যাশন, দুটো কিন্তু ডিফারেন্স হচ্ছে ব্যাপারটা। এক ফিল্ম নির্মাতা থেকে শুরু করে ফ্যাশনের, সেখানে অ্যাওয়ার্ড শো, ফ্যাশন শো, এই এই ডিফারেন্সিয়েট হিসাবে তোমার এই জগতে আসাটা কি হবে? আমি বং সিনেমাটিককে তৈরি করেছিলাম নবাগত শিল্পীকে প্রতিষ্ঠিতের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, তো বেসিক্যালি আমি নবাগত, তুমি বলতেই পারো একটা কথা অমিত, যে তাহলে তুমি প্রতিষ্ঠিত শিল্পীদেরকে নিয়ে কাজ না করেও কেন নবাগত শিল্পীদেরকে নিয়ে কাজ করছো? তো আমি একটাই কথা তোমাকে বলতে পারি, প্রতিষ্ঠিত শিল্পীরা তো প্রতিষ্ঠিত, তাদের তো কোনো না কোনো প্ল্যাটফর্ম আছেই। কিন্তু যারা নবাগত, আজকে যদি তুমি ধরো অভিনয় করতে পছন্দ করো বা অভিনয় তোমার মধ্যে যদি থাকে, তুমি কিন্তু আজকে ইন্ডাস্ট্রির বুকে লড়াই করে যাবে, সেই লড়াইয়ের প্ল্যাটফর্মটা কিন্তু পেতে মানুষের খুব কষ্ট হয়। আমার বং সিনেমেটিককে তৈরি করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে নবাগত শিল্পী যারা আজকের এই ইন্ডাস্ট্রি সমাজের কাছে লড়াই করছে, তারা নিজেদের পরিচিতি খুঁজে পাচ্ছে, চেষ্টা করছে, সেই মানুষগুলোকে তাদের প্ল্যাটফর্মের যদি কোনো যোগ্যতায় পৌঁছে দিতে পারি, তারা যদি কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে আমি এটাই মনে করবো যে আমার বং সিনেমেটিক, সেটা ফ্যাশন হোক, ইভেন্টে হোক এবং চলচ্চিত্রে হোক বা শর্ট ফিল্মে হোক, যেভাবে তুমি বলবে, মানুষের প্রতিষ্ঠিততার মূল লক্ষ্য, যেমন নবাগত শিল্পীদের মূল লক্ষ্যটাই হচ্ছে আমার কাছে বেসিক টার্গেট, যে বং সিনেমেটিক আপনাদের জন্য সর্বদা এই কাজটা করে আসছে। তো এই যে সারাদিনের কাজের ব্যস্ততার মাঝে বাড়ির লোককে সময়টা কতটা দেওয়া হয়? সেরম ভাবে বলতে গেলে 2015-তে বাবা 2015-তে বাবাকে হারিয়েছি, এবং 2025-এর ফেব্রুয়ারি মাসে মাকে হারিয়েছি। তো পরিবার বলতে সেরম ভাবে কিছু নেই, বা পরিবারের সেই জায়গাটা নিজেকে যে অ্যাচিভ করব বা নিজেকে বলবো সেইভাবে সেরম ভাবে কিছু নেই। সময়, একান্ত সময় নিজের মতো করে কাটানো, নিজের সবকিছুকে নিজের জায়গা থেকে আনা, আর নিজের লড়াইকে চালিয়ে যেতে পারছি সারাদিন নিজের মতো করে করা। আর ফ্যামিলি তো নিশ্চয়ই, ফ্যামিলিকে সময় দেওয়ার যতটুকু সময় আমার বাঁচে আমি চেষ্টা করি ফ্যামিলিকে দেওয়ার, আর বাকিটা তো। এই যে তুমি একজন ফিল্ম নির্মাতা হিসেবে তোমাকে আমরা দেখি, পছন্দের ফিল্ম নির্মাতা কাকে ভাল লাগে? যদি আমি টলিউড দিয়ে দেখি আর বলিউড দিয়ে, একটু যদি আমার প্রিয় মানুষটার নাম বলো, যাকে দেখে তুমি এই ফিল্ডে এসেছো বা অনুপ্রেরণা যোগায় তোমাকে। একদম খুব খুব সুন্দর প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা পেলাম, খুব মনের মতো করে প্রশ্ন। আহ অনুপ্রেরণা, অনুপ্রেরণা বলতে যাকে দেখে ইন্সপায়ার হওয়া, তাই তো আমি। একদম। তো ইন্সপায়ার হয়েছি তাকে দেখে, যাকে আমি আমার আজকে যতটুকু ডিরেক্টোরিয়াল আমার জানা আছে, কেন ডিরেক্টোরিয়াল না খাতায় লিখে বোঝানো যায় না, আহ মানে কাউকে দেখিয়ে বোঝানো যায় না, এটা একটা অনুভবের ব্যাপার। তো সেই অনুভবটা যার কাছ থেকে আমি সবার আগে পাই, তিনি আজকে আমাদের মধ্যে আর তিনি নেই, তিনি চলে গেছেন। সেই পরিচালক আমার, মানে আমি তাকে গুরু মনে করি, আমার জীবনের গুরু, তাকে আদর্শে আমি বড় হয়েছি, তিনি হলেন ঋতুপর্ণ।
ঋতুপর্ণ ঘোষ, যে মানুষটার প্রতিটা ফিল্মের কাজ, তার ভাবনা, তার চিন্তা, তার প্রতিটা জায়গা, সেই প্রতিটা মানে নিয়ে আমি কি বলবো জানি না, আমি নিজেও তার সম্বন্ধে কি বলা, আমি কিছু বলার মতো জায়গাই নেই, বাট আমি তাকে দেখে ইন্সপায়ার এইটুকুই বলতে পারি, আর কিচ্ছু না। সেই মানুষটা আমার কাছে আইডল। বলিউডে এরকম কাউকে পছন্দ, মানে একজন, মানে বর্তমান দিনে? আমি সত্যি কথা বলি, আমি সেরম ভাবে এখন অব্দি ওই দিকের চিন্তা ভাবনায় যাইনি বা করিও না। আমি এখন অব্দি যেটা নিয়ে আমার কাছে মনে হয়েছে, গুরু একজনই হয়, একদম ঠিক। আর গুরুর আসনে যাকে তুমি বসিয়ে দেবে, সেই গুরুর আসন থেকে তুমি যদি অন্য কাউকে সেই জায়গায় স্থান দিতে পারো, বা পছন্দের সবাই অনেকেই আছেন, অনেকেই ভালো ভালো কাজ করেন, তো সেই জায়গা থেকে এসে দাঁড়িয়ে কিন্তু গুরুর আসনটা গুরুর আসনই। তো আমি ওনাকে দেখে ইন্সপায়ার, সেটা হিন্দিতে হোক, কেন উনি হিন্দিতেও সিনেমা করেছেন এবং বাংলাতেও সিনেমা করেছেন, প্রচুর সিনেমা আছে আমাদের বাংলা, এবং প্রতিটা সিনেমার এক একটা ভেরিয়েট টাইপের সিনেমা, এবং সেটা দেখলে মানুষের একটা আলাদা ফিলিংস তৈরি হয়। তো সেই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে আমি শুধু বলতে পারি যে আমার গুরু, আমার আইডল, আমার সবকিছুই, সেটা বলিউড হোক আর হলিউড আর আমাদের টলিউড, যেটাই হোক না কেন, আমার আদর্শ উনি। অনেক কিছু পছন্দের জিনিস তোমার জানলাম, অনেক কিছু ফিল্ম সম্পর্কে জানলাম, আরো কিছু জানবো আরো কিছু, এবং বিশেষ করে বং সিনেমাটিক নিয়ে আমাদের জানার খুব ইচ্ছে। 2026 সালটায় আমরা দেখতে পাচ্ছি বিগেস্ট কিছু অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, কি সেটা তো আমরা জানবোই পরপর করে। নজর রাখুন, গাড়ি থেকে হয়তো অন্য অন্য জায়গায় আবার কথা হবে দাদার সঙ্গে, গঙ্গার ঘাটের সামনে এসে বলবে। তো প্রথম জায়গা বলি, প্রিয় নাকি জায়গাটা? প্রচন্ড ভাবে প্রিয়। প্রিয় শুধু বললে ভুল হবে। আমার মন খারাপের জায়গা যদি হয় সেটা এটা, আমার ভালো লাগার জায়গা যদি হয় এটা, আমার সুখের দুঃখের বলতে পারো সবকিছুর একটা নিজের ফিলিংস, হয়তো এই গঙ্গার ধার আমার প্রচন্ড ভালো লাগে। তো কেন ভালো লাগে সেটা বলতে পারবো না, বাট ভালো লাগে। একটা কথা প্রচলিত আছে, এবং আমরা দেখি আমাদের সমাজে ফিল্ম নির্মাতা যারা ফিল্ম ডাইরেক্টর একা থাকতে পছন্দ করে, এবং বিশেষ করে এই প্রকার জায়গাগুলো, গঙ্গার ঘাট হোক বা একটা চা খেতে খেতে একটা জায়গায় বসা হোক, একটা সিগারেট হোক, চলে এগুলো নিয়মিত। তো সেই দলে কি তোমাকেও রাখতে পারি আমরা? না, সেটা বলবো না, সবকিছুই করি। এমন নয় যে শুধু একান্তই সময় কাটাই, তা নয়, নিশ্চয়ই সবকিছুর সাথেই আছি। বাট কিছু কিছু সময় নিজের একটা ভাবনা থেকেই যায়। তো সেটা ভালো লাগার হোক, খারাপ লাগার হোক, বা যে কোনো ভাবে যেভাবেই হোক, আহ, সেই সময়টুকু নিজের, মানে সম্পূর্ণ একান্ত নিজের। আর সেই একান্ত নিজের সময়টুকু আমার জন্য যদি নিজের কোনো ভালোবাসাও হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে এটা। সেটা আমরা সরাসরি এসে যাই প্রশ্নে, যে আমরা দেখলাম 2026-এ একটা প্রোগ্রাম নিয়ে আসতে চলেছে। তো এই ধরনের প্রোগ্রাম যেগুলো হতে চলেছে, জাস্ট কয়েকটা আমাদের নাম বলো যেগুলো হতে চলেছে, আপকামিং যেগুলো প্রজেক্টস আছে। দেখো, 2025-এর 2026-এর আপকামিং বলে কিছু এই মুহূর্তে নেই। আচ্ছা। আমি একটা জিনিসই সবার কাছে বলতে পারি, দেখুন আমি আমার কমিটমেন্ট রেখে চলেছি, আমি আমার কমিটমেন্ট নিয়ে চলেছি। তো সেক্ষেত্রেই বলবো 2025-এ আমি অনেকগুলো ডিক্লারেশন করেছিলাম, কিন্তু কিছু আমার ফ্যামিলি প্রবলেমস এর জন্য, কিছু আমার অন্য দিকের প্রবলেমস এর জন্য, কারণ আমি আগেও বলেছি যে ফেব্রুয়ারিতে আমি মাকে হারিয়েছি। তো কিছু মাস আমি কিছু কাজের জন্য, নিজের ফ্যামিলিতে ব্যস্ত থাকার জন্য আমার কিছু প্রজেক্ট এই মুহূর্তে ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। তো আমি 2025-এর প্রজেক্টগুলোকেই 2026-এ রিস্টাবলিশ করার জন্য আমি আবার চেষ্টা করছি, এবং সেই প্রোগ্রামস গুলোই আসবে। তার মধ্যে শুধু একটাই নতুনত্ব, যেটা 2026-এর আসছে, সেটা হচ্ছে বঙ্গশ্রী সম্মান। সেটাও হবার কথা ছিল হচ্ছে জানুয়ারি মাসে, কিন্তু সেটা আনফর্চুনেটলি কিছু কারণবশত আমাদের পোস্টপন করতে হয়েছে। সেটাও আমার নিজেরই ফ্যামিলির একজন একটু অসুস্থ হয়ে পড়ার জন্য। তাকে না থাকলে, তার না থাকাটা আমার কাছে খুবই মনে হচ্ছে তার, কেন এতদিন ধরে আমরা সবাই একসাথে লড়াই করেছি, তো তাকে ছেড়ে আমি এই প্রোগ্রামটা করতে রাজি নই। তো সেই কারণেই, তার অসুস্থতার কারণে সে সুস্থ হয়ে এসছে। আর কিছুদিনের অপেক্ষা, সে হয়ে গেলেই সেও সেই মঞ্চে থাকবে। তো সেই মানুষটাও না ছাড়া হয় না। তো সেই কারণেই কিছু দিন আমি পোস্টপন করে রেখেছি, এবং খুব তাড়াতাড়ি সেটা ডিক্লারেশন করে দেবো। বঙ্গশ্রী সম্মানটা অ্যাকচুয়ালি কি এখানে, মানে বাংলা বুঝতে পারছি, এবং সব কথার মধ্যে বং যেহেতু রয়েছে, বঙ্গ ব্যাপারটাও থাকবে, ধরে নেওয়া যায়। বঙ্গশ্রী এটা কি অ্যাকচুয়ালি? অমিত, মাঝে মাঝে যে প্রশ্নগুলো আসছে না, সত্যি খুব ভালো লাগছে। আমি বলতে বাধ্য হলাম, কারণ বঙ্গশ্রী সম্মান সবাই তো জানে, এখন সম্মান মানে হচ্ছে একটা বিশাল কিছু বড় ব্যাপার, একদম। প্রতিভার স্বীকৃতি। আমি এক কথায় যদি বলি, বঙ্গশ্রী সম্মান হলো প্রতিভার স্বীকৃতি। যে নবাগত শিল্পীরা কাজ করছেন, আমরা যাদেরকে খুঁজে পাচ্ছি, তারা তো কাজ করছেন, কিন্তু এমন এমনও শিল্পীরা আছেন, বা এমন এমনও কলাকুশলীরা আছেন, এমন এমন সাহিত্যিক আছেন, এমন এমন সঙ্গীতজ্ঞ আছেন, এমন এমন যারা নাচ করছে, এমন এমন মানুষরা যারা আছেন, তারা হয়তো একটু প্রতিভার সম্মান চান।
তো বং সিনেমেটিক সেই জায়গার সেই প্ল্যাটফর্মটাও দিতে বাধ্য বা দিতে চাইছে অঙ্গীকার করে, যে সেই সব মানুষগুলোকে আমরা খুঁজে নিয়ে আসি, সেই সব মানুষগুলোকে পাই। এবার তুমি একটা প্রশ্ন দেখো, আমি আজ অব্দি যত সাংবাদিকের সঙ্গে মুখোমুখি হয়েছি, আমি কোনোদিন একটা কথা বলবো না যে আমি কোনো কিছু লুকিয়ে কথা বলেছি। তো আমি এখানেও একই কথা বলছি, তুমি খুব ভালো করে বুঝবে যে একটা প্রোডাকশন হাউসকে এগিয়ে নিয়ে যেতে গেলে তার অবশ্যই সাপোর্টের দরকার হয়, তার ফাইন্যান্সিয়াল সাপোর্টের দরকার হয়। যতটা আমার পক্ষে সম্ভব হয় আমি নিশ্চয়ই নিই, এবং তাদের থেকেও আমি কিছুটা, যতটা তারা হেল্প করে সেটাও আমরা তাদের থেকে নিই, এবং সেটা তাদেরকে, এবং তার মধ্যে থেকেও আমরা সেখানে একটা এনজিও ট্রাস্ট আছে আমাদের, সেটা তুমি আস্তে আস্তে জানতে পারবে। অনুপ্রেরণা এনজিও গ্রুপ সোসাইটি বলে একটি ট্রাস্ট আমাদের চলে, সেটা আমার নিজস্ব একটা মানে ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের কিছু ডোনেশন বাচ্চাদেরকে দেওয়া হয়। কোনোদিনও যদি সুযোগ হয়, তুমি বঙ্গশ্রী মঞ্চে যখন থাকবে তখন তুমি দেখতে পাবে সেই অ্যামাউন্ট থেকে কিছু টাকা তাদেরকেও দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, একদম পরিষ্কার। এবং ইনিশিয়েটিভটা কি প্রতিবার কোনো না কোনো প্রোগ্রামের মাধ্যমে করা হয়? বলতে চাইছি তোমাকে, প্রতিবারই নেওয়া হয়, কারণ কিছু অর্থ সবটা লাগে না, হয়তো সবটা আমি তো তাহলে কেন চালাচ্ছি, আমি কেন তাদেরকে, কিন্তু তার মধ্যে থেকেও আমরা প্রতিভাটাকে গুরুত্ব দিয়েই এগিয়ে নেওয়ার চেষ্টা করি। অনেক মডেলস আছে, তুমি বঙ্গশ্রীতে এবছর দেখতে পাবে আমাদের পেজে রয়েছে, প্রচুর মডেলস নমিনেটেড পেয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা সত্যি প্রতিভার যোগ্যতা, কিন্তু এখন অব্দি তারা পিছিয়ে রয়েছে, তাদেরকে সেই প্ল্যাটফর্মটা আমরা তুলে দেবো, সেই মিডিয়া পাবলিকেশনের সামনে তাদেরকে নিয়ে আসবো। তো এরম ধরনের চিন্তা ভাবনা করেই আমার বঙ্গশ্রী সম্মান, এবং এর আগে 2025-এ একটি সম্মান হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে বঙ্গ সন্তান সম্মান। বঙ্গ সন্তান আর বঙ্গশ্রী সম্মান, এই দুটো অ্যাওয়ার্ড শো বং সিনেমেটিকের নিজস্ব অ্যাওয়ার্ড প্রোগ্রাম, যেখানে প্রতিভার স্বীকৃতি দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। অলওয়েজ। তো এই যে বিভিন্ন জায়গা আমরা চেঞ্জ করে করছি, তো দর্শকরা কি দেখবে তো জিনিসটা, জায়গা চেঞ্জ করে করে হচ্ছে? সেটা সেটা ডিপেন্ড করে দর্শকদের ওপর। তুমি সিনেমা বানানোর সময় কি তুমি চিন্তা করে সিনেমা বানাবে যে সিনেমাটা আদৌ দর্শক দেখতে যাবে কি দেখতে যাবে না? কিন্তু সেটা তোমার পরিস্থিতির জায়গা সবকিছুর উপর, কোয়ালিটি অবশ্যই বানাতে কোয়ালিটি হবে, একদম, তোমার চেষ্টা আমার চেষ্টা যদি ঠিক জায়গায় যায়, তাহলে অবশ্যই সেটা অবশ্যই ভালো জায়গায় যাবে, এবং দর্শক যেটা পছন্দও করবে দেখার জন্য। একই হবে কোয়ালিটির দিক দিয়ে বং সিনেমাটিক আরো কি কি নতুন চেষ্টা করছে, যেটা কোয়ালিটি ওয়াইজ দর্শকদের কাছে আরো বেশি অ্যাকসেপ্টেন্সটা আরো পাবে? আহ, দেখো, আজকের যে চলছে, বলতে গেলে আমি কিরম ভাবে বলি তোমাকে, যে আজকে যেসব ধরনের, এটা বলাও ঠিক না, কিন্তু এটা অন্তত বলাও ঠিক না, কিন্তু আজকালকার যে বেসিক সেন্সের যে শর্ট ফিল্মস গুলো চলছে, সেই শর্ট ফিল্মস গুলো নিয়ে আমার একটু কিছু বলার আছে, তাই আমি ডাইরেক্ট তোমাকে বলছি। বাট এটা বলা উচিত না হয়তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, বাট আমার কথা এসে মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেসব শর্ট ফিল্মস গুলো হয় না, তাতে গল্প হারিয়ে যাচ্ছে। গল্পগুলো কোথাও যেন এসে মনে হয় যেন একটু মানে অন্য দিক মাত্রা, অন্য জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে, যে জায়গাগুলোতে মানুষ মানে, আমরা চলচ্চিত্রকে দেখি কেন, বেসিক্যালি আমরা চলচ্চিত্র ভাবি একটা নতুন গল্প আসবে, কিন্তু এখানে গল্পের ব্যাপারটা কি থাকে? তুমি হয়তো, অমিত কেন, তুমিও একজন সাংবাদিক, তুমি খুব ভালো করেই সেটা বুঝতে পারছো, কারণ তুমি কাজ করো। আজকালকার তুমি সোশ্যাল মিডিয়া খুলে দেখো তো, যে কতটা ভালো জিনিস তোমার জন্য ফেসবুকে অপেক্ষা করছে। কিছু ক্ষেত্রে না মানে ভাবনাগুলোকে ছেড়ে দিয়ে, আজকে যারা ডিরেক্টরের ছোটখাটো হোক বড় হোক সবাইকেই বলছি, তারা একটা কাজই করার চেষ্টা খুব ভালো করছেন, সেটা হচ্ছে কি বলতো, সমাজ যে স্রোতে ভেসে যাচ্ছে না, সেই স্রোতে নিয়ে যাওয়া। সেই স্রোতটার যদি একটু বিমুখ পথে হাঁটা যায়, তাহলে আমরা মনে করি, যেটা আমি কিছুক্ষণ গাড়িতে আস্তে আস্তে তোমাকে বলছিলাম, যে বাংলা ইন্ডাস্ট্রিতে সিনেমা কমে গেছে। যদি প্রতিটা পরিচালক যদি মনে করতেন না, একটুখানি গল্পের ধারাকে বজায় রেখে সুন্দরভাবে অন্য কিছু একটা তুলে ধরা, সেই চেষ্টাটা যদি থাকতো, আমি আমার মনে হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা সবকিছুর ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে জিনিসগুলো অনেক কিছু ভালো হতো। কারণ আমরা সপ্তপদী দেখেছি, আমরা হারানো সুর দেখেছি, আমরা পথের পাঁচালী দেখেছি, আমরা আবার সন্তান দেখেছি, আমরা মনের মানুষ দেখেছি, আমরা লালন ফকিরের দেখেছি। তো সেই ধারাগুলো কি আজকের বাংলা ইন্ডাস্ট্রিতে বা আজকের যা কমার্শিয়াল মুভিতে চলছে, সেই ধারাগুলো কি আজকে আর আছে? সিনেমাটা কালে আমি একটা প্রশ্ন সবার কাছে রাখতে চাই, আপনারা কোন সিনেমা চান, কমার্শিয়াল না আর্ট ফিল্ম? তো আমরা পরিচালকরা সবসময় চেষ্টা করি যে আর্ট ফিল্মের উপর জোর দিতে, কিন্তু আর্ট ফিল্মগুলো আজকে দিনে হারিয়ে যাচ্ছে। তুমি সত্যি করে দেখুন, এখন মাননীয় শ্রী গৌতম ঘোষ পরিচালক আছেন, উনি বানান, অপর্ণা সেন কাজ ছেড়ে দিয়েছেন, সবাই আস্তে আস্তে ইন্ডাস্ট্রি থেকে আর্ট ফিল্ম উঠে যাচ্ছে, নেই আর্ট ফিল্মের কোনো জায়গাই নেই। তাহলে সেই জায়গাটা দিয়ে কিন্তু সিনেমা জগতে পরিচিতি হয়েছিল, তাহলে সেই জায়গাটা কোথায়? আস্তে আস্তে সবাই কমার্শিয়াল মুভি, ওটিটি, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, তার ছাড়াও একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, সেটা হলো অন্ধকার। আর বললাম ডট ডট ডট।
এই যে কথাগুলো শুনলাম, তাহলে একটা কথা কি মানতে হবে যে আজকের দিনে মানুষ যেটা চাইছে সেইভাবে হতে গিয়ে বা সেইভাবে যে কোনো কিছু নির্মাণ করতে গিয়ে মূল যে জিস্ট বা কোনোভাবে কোয়ালিটিটা হারিয়ে ফেলছে আজকের দিনে দাঁড়িয়ে। দেখো, সব ক্ষেত্রে বলবো না কোয়ালিটি হারিয়ে, তাহলে আমরা সন্তান পেতাম না, তাহলে আমরা প্রজাপতি পেতাম না। ঠিক। কিন্তু কিছু কিছু ধারা, এই যে বললাম, কিছু কিছু সোশ্যাল মিডিয়ার জায়গাটা থেকে যারা আজকে আমরা ওটিটি কে বেস করে, আজকে সিনেমা দেখতে যাওয়ার আগে কিন্তু আমরা ওটিটি চিন্তা ভাবনা বেশি করি। তো সেই ওটিটি চিন্তা ভাবনা আমরা বেশি এন্টারটেনমেন্ট, তো সেখানেও যদি কিছু নতুন ভাবধারা চিন্তা ভাবনাকে আনা যায়, মানে সাসপেন্স, হরর যেমন আছে, তার সঙ্গে সঙ্গে ভিন্ন মাত্রাও কিছু ধারাকে আনা যায়, আমার মনে হয় জিনিসটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য একজন পরিচালক হিসাবে এটা আমি দাবি রাখতেই পারি। যেটা কিছুটা গাড়িতেও বলছিলাম, এই যে ফিল্মের ঘরানাগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন টাইপস এর ফিল্ম হচ্ছে আজকাল, দেখা যাচ্ছে বিভিন্ন মানে পিকুয়াল বা সিকুয়ালের খুব গুরুত্ব রয়েছে। ব্যোমকেশের বিভিন্ন, ফেলুদার বিভিন্ন, আহ, একটা তো নস্টালজিয়া ভ্যালু তো আছেই এইগুলো। এইবার এইগুলোকে ডিপেন্ড করে যে মুভিগুলো আসতে চলেছে, তো এইগুলোর উপর তোমার কি মতামত একজন ফিল্ম নির্মাতা হিসাবে, যে এই ঘরানা অর্থাৎ এর যে সিকুয়াল মুভিগুলো পরপর পরপর করে কি চলিয়ে যাওয়া উচিত, নাকি নতুনত্ব কিছু ভাবনা চিন্তা, অর্থাৎ মানে বলতে চাইছি যে এই ফিল্মগুলো নির্মাণ করতে গিয়ে কোনো না কোনো লেখকের, আমাদের সত্যজিৎ রায়ের লেখা, তো সেইভাবে যখন আহ, তার লেখা নিয়ে কাজ করা হচ্ছে, কোনো না কোনো ভাবে কি ক্রিয়েটিভিটির অভাব মনে হচ্ছে কি তোমার, যখন এই ফিল্মগুলো নির্মাণ হচ্ছে, সত্যান্বেষী বা ব্যোমকেশ হোক বা ফেলুদার হোক, এই কাজগুলো বা কাকা হোক? একদমই নয়, এক কথায় বলে দিলাম, একদমই নয়। তখনকার সময় আমরা যাকে ব্যোমকেশ হিসাবে ভেবে এসেছিলাম তিনি আজ নেই, যাকে আমরা ফেলুদা হিসাবে ভেবে এসেছিলাম তিনিও আজ নেই, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে আজকে তুমি সব থেকে বড় কথা দেখবে, বিশ্বকর্মা পুজোর সময় আমরা আকাশে ঘুড়ি ওড়াতাম আগে, আমরা জানি, কিন্তু একদম তোমার প্রজন্ম আদৌ জানি কি বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ে আকাশে? কি অদ্ভুত ট্রেন্ড না? সেটাই। সেরকমই একটা ট্রেন্ডের কথাই তোমাকে এটাই বোঝাতে চেষ্টা করলাম, যে ধারাটা ঠিকই আছে, কোনো জায়গায় কোনো ভুল হয়নি, পরিবর্তন হয়েছে কি বলতো, মুখের। আমরা কতটা তাকে মেনে নিচ্ছি তার উপরেই। এখনো একটা জায়গায়, আমি একটা জায়গায় দেখেছিলাম বাবুদা মানে সন্দীপ দাকে, উনি বলছেন একটা জায়গায় ইন্টারভিউতে, আমি ফেলুদাকে খুঁজে বেড়াচ্ছি, কারণটা কোথায়? ওনার মনে হলে যাকে তাকে ধরে নিয়ে কিন্তু ফেলুদাকে বসিয়ে দেননি উনি। ওনার তো বসেছি বাবু ছিল। একদম সব্যসাচী বাবু ছিল। তারপরে তারপরে টোটোকে কেন জায়গা দিলেন? তাহলে জটায়ুর জায়গায় অন্য কাউকে কেন জায়গা দিলেন? নিশ্চয়ই উনি সেই জায়গাটা বুঝতে পেরেছেন, উনি অনুভব করেছেন ফেলুদা হলো নিজেদের মানুষের বুকের ভেতর, নিজেদের মনের ভেতর। একটা বাচ্চা ছেলেকে তুমি যদি ফেলুদার গল্প বলো না, সে বলবে হ্যাঁ আমি জানি তো। তুমি বলো আকাশ বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ে, বলতে পারবে না, না না না, ঘুড়ি ওড়ে না, মোবাইলে অন্য বিশ্বকর্মা পুজোর পাঠাতে হয়। তো এইটা হচ্ছে ফেলুদার ট্রেন্ড। তো ফেলুদার সঙ্গে না, ফেলুদা বা ব্যোমকেশ বা সত্যান্বেষী, যাই তুমি কাকাবাবু যে সিরিজেই যাও না কেন, ওটার সঙ্গে না এটার কোনো সামঞ্জস্যতাই রাখবে না, কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি এখন দাঁড়াবেই না। ওটা দেখা মানে লোক এমনি টিকিট কেটে ছুটে চলে যাবে, কিন্তু এটা দেখবার আগে সিনেমা দেখতে যাবো, থাক নাই বা গেলাম, এরকম একটা ব্যাপার। কিন্তু ওটা হলে না, হ্যাঁ যাবো যাবো যাবো, এরকম একটা ব্যাপার থেকে। তো সেই সকাল থেকে কথাবার্তা চলছে একদম, আমাদের এই কথাবার্তা তোমার সাথে। ময়দান নিয়ে কি ইমোশন রয়েছে তোমার, তোমার ব্যক্তিগত? ময়দান নিয়ে ইমোশনস বাঙালির একটা আলাদা জায়গায়, সেটা ব্রিগেড থেকে শুরু করে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, ফ্যাশন ইন্ডাস্ট্রি এখন ময়দানের সঙ্গে যুক্ত। অদ্ভুত ব্যাপার এটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আলাদা করে কিছু না, বাঙালির আবেগ, বাঙালির আমোদের জায়গা, প্রেমের জায়গা, সব থেকে ভালো কথা। মানে ময়দানে এখন হয়তো প্রেম করতে বা প্রেমের জায়গা আছে, দেখলে বোঝা যায় প্রেম করছে, সেটা না, বাট আবেগ, এইটুকু বলতে পারো। আহ, আমরা বিভিন্ন রকম ফ্যাশন শো দেখছি, যেটা তুমি বললে যে এখন ময়দানটাও একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে। তো কলকাতায় বেশ ফ্যাশনের রমরমা আছে বর্তমান দিনে যদি আমরা দেখি, এবং যার জন্য আমাদের এই যাত্রা শুরু বং সিরিজের ফ্যাশনটাই আমরা মূলত কভার করি। সেই সূত্রে আমার কয়েকটা জিনিস ফলো করেছি, তোমার অভিমত জানতে চাই। মেন এবং ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা, যে আজকের দিনে যে ফ্যাশন শো গুলো হয়, সেটা বিভিন্ন রকম জায়গায় ডিস্ট্রিক্ট ওয়াইজ করা হয়, সেইখানে যে ফ্যাশন শো গুলো হয় অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন ওঠে, যে ফ্যাশন শোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়াসড হয়ে করেছে, অথবা কোনোভাবে কেউ একটা টাকা দিয়েছে তার জন্য তাকে উইনার করে দেওয়া হয়েছে, এই অভিযোগগুলো ওঠে। তো সেই ভিত্তিতে বং সিনেমাটিক এবং তোমার, তুমি দীর্ঘদিন এই সঙ্গে যুক্ত রয়েছো, কি বুঝতে পারছো আজকের দিনে সত্যি কি এটা একটা রোগ ফ্যাশন শো, বা চিন্তা বুদ্ধি বা চিন্তা শক্তিগুলো এরম হয়ে দাঁড়িয়েছে যে এইভাবে আমাদের কাজগুলো চালিয়ে যাব? প্রথমে একটা কথা বলি, আমি খুব বেশি ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নই, বাট আমি একজন ইভেন্ট অর্গানাইজার অবশ্যই।
ফ্যাশন আমার পার্টের মধ্যেই পড়ে, বিকজ আমি নিজে যেহেতু চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, চলচ্চিত্র নিয়ে ভাবি বেশি। তো আমি একটাই কথা বলবো, বায়াসড, তুমি যে কথাটা বলেছো, অবশ্যই কিছু কিছু লোক আছেন যারা হয়তো সুযোগের সদ্ব্যবহার করছেন আজকে সমাজের বুকে। সুযোগ করে দেব, একদম। আহ, এইটা দাও। যদি সেটা যদি না হয় তাহলে একটু কম্প্রোমাইজ করো। এই একদম। শব্দটা, এই শব্দগুলো কিন্তু রয়েছে, কিন্তু যারা প্রতি মুহূর্তে পজিশনালি লড়াই করে যাচ্ছে না আজকের দিনে, তারা কিন্তু এই সুযোগগুলো পেয়ে ওঠে না। তারা এই সুযোগগুলো পেয়ে ওঠে না, কিন্তু তারা কিন্তু চায়, তারা কিন্তু পরিশ্রম, সেই সৎ জায়গাটা আছে, কিন্তু এটা ভুলও বলবো না আবার ঠিকও বলবো না, প্রয়োজন আবার প্রয়োজনও না, অপ্রয়োজনীয়তাও বলতে পারো। এই করে করে হয়তো প্রতিটা জিনিস, যেমন ওই তখন আমি একটা কথা বলছিলাম না গঙ্গাঘাটে দাঁড়িয়ে, যে সবকিছু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তেমনি হয়তো এটাও শেষ হয়ে যেতে পারে এই এই অসাধু কিছু কাজের জন্য। এটা বলতে পারি তোমাকে এই মুহূর্তে। বুঝতে পেরেছি। তো যেহেতু ফ্যাশন শো এর কথা বললাম, এর ফ্যাশন শো এ যে সমস্ত মডেলরা পার্টিসিপেট করে, দু তিনটে পেজেন্ট শো করলো, অথবা কোনো ক্ষেত্রে তারা কোনো একটা বড় জায়গায় গিয়ে নিজের পারফর্ম করলো, যে কোনো ক্ষেত্রে একদম। আমরা দেখছি তারা নিজেকে প্রফেশনাল বলছে। তো তুমি নিজের তোমাদের বং সিনেমাটিক 2013 থেকে কাজ চালিয়ে যাচ্ছে ক্রমাগতভাবে। একটা ফিল্ডকে, একটা ব্র্যান্ডকে দাঁড় করাতে গিয়ে কতটা টাফ, সেটা যারা সেই কাজ করে তারা জানে। তেমন ভাবেই নিজেকে ব্র্যান্ড বানাতে গেলে, নিজেকে প্রফেশনাল বানাতে গেলে কতটা টাফ, কতটা হার্ডওয়ার্ক করতে হয়, আজকের দিনে সহজে বলে দিচ্ছে প্রফেশনাল। আদতেও কি কথাটা যুক্তিযুক্ত? পুরোটা বলবো না যে যুক্তিযুক্ত নয়, আবার একদমই নয়। আচ্ছা। যারা প্রতিভা নিয়ে কাজ করার চেষ্টা করছে তারা সত্যি প্রফেশনাল। এবার কিছুটা হয়, ধরো কাজের সূত্রে তাদের সাথে পরিচয় হয়, তুমি সাংবাদিক, তুমি প্রফেশনাল কি প্রফেশনাল নও সেটা পরিচয় পাবে তোমার কাজে। একদম। ঠিক। তো সেক্ষেত্রে থেকে দাঁড়িয়ে আমি যদি ধরে নিই, তাহলে যারা বলছে আমি প্রফেশনাল কিন্তু আদৌ প্রফেশনাল নয়, তারা করছে কি জানো তো, তারা ওই বলে না একটা কথা, যে একটা দরজা খুলে দিলাম, সবাই ঢুকছে, আমিও সুযোগ বুঝে তাহলে ঢুকে পড়ি, সেই রকম কেস হয়ে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে না, যারা ধরো আজকে পরিশ্রম করে, যাদের তুমি চলে যাও আজকে গিরিশ মঞ্চ বা এইসব যে মঞ্চ রয়েছে সেখানে চলে যাও, যারা অভিনয় করছে, তারা কিন্তু অরিজিনাল প্ল্যাটফর্ম খুঁজে পায় না, কিন্তু এমনও সুযোগ পাওয়া যায়, একটু কম্প্রোমাইজ করলে সুযোগ পাওয়া যায়, তখন কিন্তু প্রফেশনাল মডেল, তখন কিন্তু প্রফেশনাল অভিনেত্রী, তখন কিন্তু প্রফেশনাল অনেক কিছু। কিছু কিছু ট্যাগলাইন্স লেগে যায় কিছু কিছু কাজের সূত্রে। তো যারা কাজ করতে চায় না, তারা হয়তো আজকের দিনে কাজের সুযোগটা সঠিকভাবে পেয়ে ওঠে না। আমি জানি না, আমার আমার বাকি আজকে যারা ইন্টারভিউটা দেখবে বা যাদের তুমি তোমার পেজ দিয়ে যারা দেখবে, তারা হয়তো অনেক মতামত প্রকাশ করতে পারে আমার এই কথাটা নিয়ে। আমি পরিষ্কার বলতে ভালোবাসি, কিন্তু আমার মনে হয় এই কম্প্রোমাইজ শব্দটা না আহ, সঠিক প্রতিভাকে না পেছনে ফেলে দিচ্ছে। কম্প্রোমাইজ, এই কম্প্রোমাইজ শব্দটা সঠিক প্রতিভাকে পেছনে ফেলে দিচ্ছে, আর এই পেছনে ফেলে দেওয়ার কারণেই যারা প্রফেশনাল না, তারা আজকে প্রফেশনালিটিটা দেখাতে পারছে না, আর যারা প্রফেশনালিটি নয় তারা প্রফেশনাল হয়ে উঠছে। ঠিক। অমিত, তোমার কথার মাঝখানে মাঝখানেই বলি, একটু চা ফা খাওয়া যাক। হ্যাঁ, অবশ্যই। দাদা এদিকে আসো, এদিকে আসো। অবশ্যই। বলো বলো বলো। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, থিয়েটার আর্টিস্ট এবং বর্তমান দিনে একই সাথে সেই রেস ধরেই বলি কফি দাও দুটো। যে শর্ট ফিল্ম কিন্তু চাহিদা বহুল আছে, অনেক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে তুমি সাধুবাদ জানাবে, নাকি বলবে যে শর্ট ফিল্মের জন্য মেন স্ট্রিম ফিল্ম আমরা বানাতে পারছি না বা বানাতে শিখছি না, বা কমার্শিয়ালি ভালো করে আমরা করতে পারছি না? একদম নয়, একদম নয়, একদম নয়। আমি বলবো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার অলওয়েজ ওয়েলকাম। যদি তোমার ভাবনাটা তোমার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়, তুমি যদি শুধু ভাবো, তাহলে বাকি লোকেরা কি করছে, তাদেরও তো ভাবনা আছে। একদম। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের একটা সুযোগ কি জানো তো, যে তারা তাদের ভাবনাগুলোকে পরিষ্কারভাবে ক্লিয়ার করতে পারছে বা তাদের দেখাতে পারছে। এর জন্য আমরা কি পাচ্ছি জানো, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা গ্রোথ অন্য দিক দিয়ে বাড়ছে, যেটা আজকে ধরো সাপোজ যেটা আমরা ফিল্ম পাচ্ছি না, কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম যে বাংলায় আমরা ফিল্মগুলো পাচ্ছিলাম না, পাই না। তো এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য না একটা জায়গা, খুব ভালো প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যেখান থেকে কি বলতো আমরা ভেরিয়েট টাইপের ভাবনা চিন্তাগুলোকে না দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আসতে পারছি। হয়তো আগামী দিনে এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররাই হয়তো বড় ফিল্মের দিকে এগোতে পারে। আমি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, চর্চা নাও ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, তো সেও, আমি যদি এগোতে পারি তাহলে তারাও এগোতে পারবে। প্রতিটা আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররাই আজকে, যারা আগে ছিল তারাও কিন্তু নিজেদের মতো নিজেরাই ফিল্ম মেকিং করেছেন, করে সেই জায়গাটা পেয়েছেন। তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অলওয়েজ ওয়েলকাম। ওকে, চলো চায় চুমুক দিয়ে দাও। একদম একদম একদম।
বিকেলে চায়ের চুমুক আর বাঙালি একটা সেই একইভাবে রয়েছে। তো আহ, বেশ কিছু জিনিস আমরা দেখছিলাম বং সিনেমাটিকের। তোমার দুটো ফিল্ম আসার কথা ছিল 2025-এ, 2026 হয়ে গেছে। তো আজকের দিনে বর্তমান দিনে কিছু দেখেছি যে কথার দাম রাখে না একটা ডিরেক্টর কোনো কিছু ফিল্ম হলে। দুটো কারণের জন্য: এক, সে হয়তো অ্যাকচুয়ালি সত্যি সত্যি সেই তার সৎ উদ্দেশ্য থাকে না, নতুবা ফিনান্সিয়াল প্রবলেম। তোমার ক্ষেত্রে কি হয়েছে? দুটো ফিল্ম কোথায় গেল? আহ ভালো প্রশ্ন করেছো, 2025-এরই ব্যাপার তো। মাঝে মাঝে তবে দেখা পাই আর অন্তহীন, এই দুটো ফিল্ম আমার 2025-এই রিলিজ হয়ে যাওয়ার কথা ছিল, বাট ওই যে একটা প্রথমে কথা বলেছিলাম যে আমার কিছু ফাইন্যান্সিয়াল বলো আর ফ্যামিলিগত প্রবলেম বলো, দুটো দুটো মিলিয়ে আটকে গেছে। তো মাঝে মাঝে তবে দেখা পায় পুরো কাস্টিং প্রায় কমপ্লিট, একদমই কমপ্লিটের দিকে। আমি আশা রাখি কিছু রিঅল্টারিং করার পরেই আমি সঙ্গে সঙ্গে ওটাকে কিছুদিনের মধ্যেই দর্শকের সামনে নিয়ে আসতে পারছি। আর অন্তহীন অন প্রসেসিং এ আছে, স্ক্রিপ্ট রেডি, বাকি সবকিছুই এদিক ওদিক রেডি, অ্যাক্ট্রেস রেডি। সব থেকে বড় কথা, নবাগত শিল্পী যেমন কাজ করছেন, একজন প্রতিষ্ঠিত শিল্পীও কাজ করছেন, তোমরা জানতে পারবে, তার নাম অচ্যুত চ্যাটার্জি। এছাড়াও আরো দু একজন কাজ করছেন, তারাও প্রতিষ্ঠিত সমাজের। তো তাদেরকে নিয়েই অন্তহীন আসতে চলেছে। অন্তহীন আমার একটা ভাবনা, যে ভাবনাটা হয়তো আমি তোমার সঙ্গে পরবর্তীকালে আবার দেখা হলে, কোনো সুযোগ পেলে আমি নিশ্চয়ই তোমার সঙ্গে আলোচনা করবো তোমার সঙ্গে। আজকে তোমাকে এটা নিয়ে বলছি না, বাট খুব তাড়াতাড়ি, যেটা 2025-এ মানুষের অপেক্ষা করতে হয়েছিল, সেই অপেক্ষাটা 2026-এ করতে হবে না বেশি দিন। আমি খুব তাড়াতাড়ি অন্তহীন এবং মাঝে মাঝে তবে দেখা পাই, এই দুটো সিনেমা দর্শকদের কাছে আনতে চলেছে। চাটা খাওয়া তখন একটা প্রশ্ন করি। চায়ের আড্ডা চলছে, চা খাওয়া চলছে, তোমার সাথে আড্ডাও চলছে। সবকিছু ময়দান মানে চা না হলে বাঙালি ঠিক জমে না। একটু বিকেলবেলা সব দিকে চা না হলে হয় কখনো? ওকে, যেটা হচ্ছিল যে দুটো ফিল্ম তোমার আসতে চলেছে, তাহলে 2026টা বেশ অন্যরকমই আসতে চলেছে। এইবার আমি যদি বলি যে বং সিনেমাটিক এবং তার কর্ণধার বিশ্বরূপ সিনহা, আহ, এই যে কাজ অনেক দিন ধরে চলে আসছে, একটা প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে আসছে, প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগল থাকে, সেটা বলার কিছু নেই। নতুন ভাবে সেই একরকমই জিনিসটা হবে। আমি একটা জিনিস বলতে চাই, যে এই বং সিনেমাটিক যে চলছে কাজকর্ম যে প্রক্রিয়াটা, একটা ব্যাপার থাকে যে কেউ যখন বাঙালিদের মধ্যে, যে কেউ যখন এগোতে চায়, বাঙালিদের মধ্যে সব থাকে তাকে নিচে নামিয়ে নেওয়ার এই ব্যাপারটা থাকে। তুমি ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে বা তোমার ব্যক্তিগত ভাবধারা থেকে এতদিন ধরে এই প্রক্রিয়া বা বং সিনেমাটিক চলছে, এই যে পিছনে টানার, এগোতে চাইলে দুপা পিছিয়ে আনবো, এই প্রক্রিয়াটা কত লেগেছে? এবং বিশেষ করে ইন্ডাস্ট্রির মধ্যে, ওটা হতে পারে ফিল্ম, হতে পারে ফ্যাশন, কতটা পর্যবেক্ষণ করেছো বা কতটা দেখতে পেরেছো? দেখো, প্রশ্নটা হয়তো খুবই সুন্দর বলবো, বাট আবার সুন্দরও না। কেন, সবকিছু শেষে এসে লাস্টে মানুষের মনে একটা এই জিনিসটা থেকে যায় তো। কিন্তু দেখো, প্রতিটা অর্গানাইজেশনকে চালাতে গেলে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই চলতে হ্যাঁ, হয়। একদম। তো আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হ্যাঁ নিশ্চয়ই মানে প্রবলেম ফেস করতে হয়নি যে তা নয়। তুমি একবারে উঠে যাবে সেটাও যেমন সত্যি নয়, তেমনি একবারে নিচে পড়ে যাবে সেটাও সত্যি নয়। তোমাকে তোমার লড়াইটা বাঁচাতে হবে। এর মাঝখানে অবশ্যই যখন শুয়েছি একটা করে সিঁড়ির ধাপ, যখন ওপরে ওঠার চেষ্টা করেছি, তখন মনে হয়েছে যে আমি ওপরে উঠেছি, কিন্তু কেউ আমাকে নামানোর চেষ্টাও করেছে। যখন তুমি ওপরে উঠে যাবে না, তখন হয়তো লোকে মানুষের নিচের দিকে তাকায় না, ভাবে আমি উঠে গেছি আর আমার ভয় কি। বাট আমি চেষ্টা করি নিচের দিকটা সারা জীবন মনে রাখতে। আর সেই নিচেরটা মনে রেখেছি বলে আজ অব্দি তোমাকে আমি একটা কথা বলতে পারি অমিত, আমি আমার নিজের জায়গাটাকে এখনো ধরে রাখার চেষ্টা করেছি। আমি কোনো কিছুর জন্য কোনো কম্প্রোমাইজের প্রশ্ন আমার আসে না। কোনো কিছুর জন্য কোনো কিছুকে আমি বলতে চাই না। যেটা আমার মনে হয় যে আমি এটা পারবো, আমি সেটাই করব। আর যেটা আমি পারবো না, সেটা আমাকে দিয়ে তুমি করাতেও পারবে না। একদম তুমি যেরকম প্রশ্নটা করেছো, আমি তাই উত্তরটাও এরম ভাবেই দিচ্ছি। তো তুমি ভাবে দাদা হয়তো এতক্ষণ পরে এরম ভাবে কেন কথা বলছে, কিন্তু কথাটা যেটা সত্যি সেটাই, আমি যেটা পারবো না সেটা আমি করবো না। সেটা আমার বাকি, তুমি আজ আমার সঙ্গে আজকে সারাদিন কাটিয়েছো প্রথমবার, যাই হোক, তারা সাংবাদিকতা এতদিন আমার সঙ্গে যারা ছিলেন, তারা খুব ভালো করেই জানে যে বিশ্বরূপ আজ না হলে কাল যে কাজটা ধরো এখানে আটকে রয়েছে, আমি যেটা মাঝে মাঝে তবে দেখা পাই বা অন্তহীন নিয়ে বলছিলাম তোমাকে, সেই কাজটা হয়তো আমার আটকে রয়েছে, তাই নিয়ে আমাকে কথা অনেক শুনতে হয়েছে, অনেক ভাবে শুনতে হয়েছে। কেন মার্কেটে আমি কাজ করছি না, আমি মার্কেট থেকে মুছে গেছি, এই হয়ে গেছি। কিছু কিছু সময় না চুপ করে থাকাটাও হয়তো এগিয়ে চলার একটা জায়গা হয়, এগিয়ে চলার জায়গা হয়। কারণ তুমি একটা জিনিস ভাববে, তোমার যতটা তুমি ভেবে রেখেছো, হয়তো সেই জায়গা থেকে তোমার কিছু ঘরের কোনো দামি মূল্যবান বস্তু তুমি নিশ্চয়ই সবার সাথে শেয়ার করবে না। আর সেই বস্তুটাকে আগলে রাখার দায়িত্ব তোমার।
তো জিনিসটা যখন তোমার আগলে রাখার দায়িত্ব তোমার, তাহলে তুমি নিশ্চয়ই কাউকে বলতে যাবে না তোমার কাজটা করা নিয়ে কথা। একদম। তো সেই কাজটা হয়তো জানিয়ে করা আর না জানিয়ে করা, ব্যাপারটা সেই রকমই হলো। তো সেই চুপ করে থেকেই হয়তো কিছুটা কাজ আমি এগিয়ে নিয়েছি, বা যারা মনে করছেন আজকে যে বিশ্বরূপের কাজ বন্ধ রয়েছে, বিশ্বরূপ মার্কেট থেকে মুছে গেছেন, বিশ্বরূপ কিছু নয়, বিশ্বরূপের সেই স্ট্যাবলিশমেন্টটা নষ্ট হচ্ছে, বাট আমি একটাই কথা বলবো, সময় 2025 নয়, এটা 2026, 1 বছর এগিয়ে গেছি। তো 1 বছর এগিয়ে গেছি মানে আমি কিন্তু আমার জায়গাটা চুপ করে দাঁড়িয়ে নেই। তো আমিও আমার জায়গা থেকে ঠিকই কিছুটা এগোবো। সময় যত এগোবে, কেন আজকে আমি যা খেয়েছি আমি কালকে তো তা খাবো না আমি। তো তাহলে কালকের জন্য আমাকে ভাবতে হয়েছে, তো আমি চুপ করেই নয় কিছুটা এগিয়েছি। সেটা সময় আসলে, দর্শকদের সামনে যখন আসবে, এর উত্তর তারা তখন পাবে, এখন নয়। তাহলে কি বলতে পারি বিশ্বজিৎ সোনার কামব্যাক হচ্ছে 2026? ঠিক কামব্যাক নয়, কামব্যাক বলাটা ভুল হবে। ব্যাক করছি, ব্যাক করেওছি, ব্যাক রয়েওছি। তো কাম বলে আর নতুন করে আসার কিছু নেই। ইন্ডাস্ট্রিতে এসেছিলাম 2013-তে, আর এখন চলছে 2025। আমি কেন 2025 বারবার করে বলছি, কেন যেহেতু আমি ওই বছরটা, হ্যাঁ, একজন পরিচালক বলো, একজন অর্গানাইজার বলো, একজন ইভেন্টের কোঅর্ডিনেটর বলো, যেটাই বলবে, 1 বছর লস হওয়া মানে খুবই লস। কারণ 1 বছর তুমি তোমার কাজের যোগ্যতা, কেন ইভেন্ট অর্গানাইজারের প্রথম কাজই হচ্ছে কাজের যোগ্যতাকে প্রমাণ করা। আর সেই কাজের যোগ্যতা তুমি যদি দেখাতে না পারো, তাহলে সেখান থেকে তোমাকে 1 বছরে মানুষ অনেক কিছু বলতেই পারে। তো সেই জন্য আমার কাছে কিছু অসুবিধার কিছু নেই। 2026 নতুন বছর, জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারিতে পা দিয়েছি। পিকচার আমি বাকি, হ্যাঁ, আর কিছু বললাম না। ওকে, সর্বশেষে একটা কথা বলবো, বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। নমস্কার, আবার দেখা হবে বিশ্বদার সাথে আবার কোনো প্রোগ্রামে। একদম নমস্কার, সবাই ভালো থাকবেন, নতুন বছরের অনেক শুভেচ্ছা, এবং বং সিনেমেটিকের সাথে থাকবেন। আশা রাখি নবাগত শিল্পীদের যে পরিচয়ের প্ল্যাটফর্ম তুলে দেওয়ার চেষ্টা করেছি, সেটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়। আবারও ধন্যবাদ, এবং ধন্যবাদ অমিতকে আজকে সারা দিন আমার সঙ্গে থাকার জন্য। এত সুন্দর সাংবাদিকতার পথে এগিয়ে চলেছে, ওর শুভকামনা জানাই, আরও এগিয়ে চলুক। বং সিনেমেটিক, বং সিরিজ একসঙ্গে কাজ করবে আগামী দিনে, এই অঙ্গীকারও রইল। আর বাকিটা সময়ের অপেক্ষা। ওই যে বললাম একটা কথা, পিকচার আবি বাকি হ্যাঁ।